তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব জীবনবিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেল বা কোষ। এখান থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে। তাই চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ির মধ্যে শুরু করা যাক। এই যে দেখছো কোষ, দেখো কোষ হলো জীবনের সবথেকে ক্ষুদ্রতম একক। যে কোনো সজীব উপাদানই এই কোষ দ্বারা নির্মিত। এই কোষের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকে, মাঝে নিউক্লিয়াস থাকে এবং আশেপাশে অনেক জিনিস রয়েছে। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সাইটোপ্লাজম দ্বারা নির্মিত রয়েছে এটি। এই কোষ কোথা থেকে এসেছে, কে আবিষ্কার করেছে, কোষের মধ্যে কী কী জিনিস রয়েছে তা সব আমরা আগে আলোচনা করব। তাই চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। জীবনের সবথেকে ক্ষুদ্রতম একক হলো কোষ। জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে সাইটোলজি বা কোষবিদ্যা বলে। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা কোষবিদ্যা হবে, তাকে কোষবিদ্যা বলে। বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কারকে কোষ পর্যবেক্ষণ করে। তাহলে কোষ সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করে? বিজ্ঞান রবার্ট হুক। তাহলে কোষের আবিষ্কারক রবার্ট হুকই হবে, যদিও তিনি কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন। তাহলে যদি বলা হয় যে কোষ, বিজ্ঞান রবার্ট হুক কোষের ভিতরে পর্যবেক্ষণ করেনি, তিনি শুধুমাত্র অপরটা পর্যবেক্ষণ করেছিলেন, অর্থাৎ কোষ প্রাচীরটা পর্যবেক্ষণ করেছিলেন। এই যে রয়েছে এখানে কার্ক, এটা কি, এই জিনিসটা কি? এই জিনিসটা পাওয়া যায় গাছের ছাল থেকে। গাছের ছাল থেকে পাওয়া যায় এই কার্কটা। তিনি ওই গাছেরই কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী রবার্ট হুক তার মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থ, এই দেখো মাইক্রোগ্রাফিয়া যেটা রয়েছে এটা ওনার গ্রন্থ। এই গ্রন্থে তিনি সর্বপ্রথম কোষ কথাটি উল্লেখ করেন। এটি একটি ল্যাটিন শব্দ। তাহলে এই যে যেটি রয়েছে কোষ শব্দটা, ওইটা সেল বলা হয়, তো ওটি একটি ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে, অর্থাৎ সেলুলা তারপর সেল, এইভাবে হয়েছে। ওই ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে, যার অর্থ হলো ছোট উপাদান। এরপর রয়েছে দেখো, বিজ্ঞানী লিওয়েন হক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে জীবিত কোষ সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন? লিওন হক। দেখো দেখো রবার্ট হুক কিন্তু সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন, কিন্তু কোষ, জীবিত কোষ সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন তখন হবে কিন্তু লিওয়েন হক। তিনি কিসের কোষ পর্যবেক্ষণ করেন? ব্যাকটেরিয়ার কোষ। কত সালে? 1672 সালে। সোয়ানসনকে আধুনিক কোষের জনক বলা হয়। তাহলে আধুনিক কোষের জনক হলেন ইনি। সর্বপ্রথম সেল থিওরি দিয়েছিলেন শিল্ডন ও সোয়ান। সেল থিওরি সর্বপ্রথম কারা দিয়েছিল? শিল্ডন ও সোয়ান, এনারা দুজন। সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালাসেপ্টিকামের। আর দীর্ঘতম প্রাণী কোষ হলো কি? স্নায়ু কোষ, প্রায় 1 মিটার লম্বা, এটা জেনে রাখা দরকার। আয়তনে বৃহত্তম কোষ হলো উট পাখির ডিম, এটা তো আশা করি সবাই জানে। মানুষের দেহে প্রায় 260 ধরনের কোষ দেখা যায়। আসল ব্যাপার, পুরা শরীরটা তো সেল দ্বারা নির্মিত, কিন্তু সেলের ধরনগুলো 260 ধরনের সেল দেখতে পাওয়া যায়। নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষ মূলত দুই প্রকারের, একটা প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ। যদি এখানে বলা হয় যে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ কত ধরনের হয়, তখন 3 প্রকারের হবে। ওইটা আরেকটা হয় যেটা প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, ও আরেকটা হয় ওইটা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ। ওটাও কিন্তু মনে রাখার বিষয়, মেসোক্যারিওটিক কোষ। হ্যাঁ, তাহলে প্রথম কি বলা হয়েছে? প্রোক্যারিওটিক কোষ। এটি হিস্টোন প্রোটিন বিহীন, এর মধ্যে হিস্টোন প্রোটিন যেটা ওটা থাকে না, সব ব্যাকটেরিয়া বা নীলাভ সহজ শৈবালে এর মধ্যে থাকে, ও একটা নগ্ন ডিএনএ থাকে এর মধ্যে। এরপর কি? ইউক্যারিওটিক কোষ। প্রকৃত নিউক্লিয়াস ও হিস্টোন প্রোটিন ও ডিএনএ দ্বারা গঠিত। এর মধ্যে হিস্টোন প্রোটিনও থাকে এবং প্রকৃত নিউক্লিয়াস ও ডিএনএ রয়েছে। এর মধ্যে ক্রোমোজোমও থাকে। মনের বাদে বাকি সব সজীব কোষ ইউক্যারিওটিক কোষ, মানে মনেরা যেটা রয়েছে সেটা বাদ দিয়ে বাকি সব সজীব কোষই ইউক্যারিওটিক কোষ, যেমন প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ছত্রাকের কোষ ইত্যাদি। তো এখন আমরা আলোচনা করব যেটা, ওটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কিন্তু আমরা এখন আলোচনা করছি না, আমরা আলোচনা করব ইউক্যারিওটিক কোষ।
একটি আদর্শ কোষে মূলত দুটি অংশ থাকে, একটা হচ্ছে কোষ আবরক ও প্রোটোপ্লাজম। এই দুটি অংশ নিয়ে কোষ গঠিত। কোষ আবরক জিনিসটা কি? এই কোষ আবরকের মধ্যে রয়েছে কোষ প্রাচীর ও কোষ পর্দা। আর প্রোটোপ্লাজমের মধ্যে কি? প্রোটোপ্লাজম আবার নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে গঠিত গঠিত আর এর মধ্যে আবার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলগি বস্তু, লাইসোজোম, কোষগহ্বর, রাইবোজোম, সেন্ট্রোজোম ইত্যাদি সব কিছুই রয়েছে। তাহলে চলো একে একে আমরা সব পার্টগুলো আলোচনা করে নেওয়া যাক। প্রথমে দেখো রয়েছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর এটা কি না, এটা সেলুলোজ দ্বারা নির্মিত, কোষের আকৃতি বজায় রাখে ও যান্ত্রিক আঘাত থেকে কোষকে রক্ষা করে। মানে এটা কোষের অপরটা, যেটা বিজ্ঞানী রবার্ট হুক পর্যবেক্ষণ করেছিলেন। হ্যাঁ, এটি কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে এটা দেখা যায় না। তাহলে এটা কি শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়, প্রাণী কোষে কিন্তু এটা নেই। এর তিনটি স্তর থাকে: মধ্য ল্যামেলা বা মধ্যচ্ছদা, প্রাথমিক কোষ প্রাচীর ও গৌণ কোষ প্রাচীর। এর তিনটি অংশ দ্বারা গঠিত। এটি কোষকে জল ও অন্যান্য পদার্থ চলাচলে সাহায্য করে, অর্থাৎ কোষের মধ্যে জল বা অন্যান্য যে সকল প্রোটিন জাতীয় জিনিস থাকে সব কিছু কোষের মধ্যে চলাচলে এটি সাহায্য করে। তাহলে বিজ্ঞানী রবার্ট হুক এটি আবিষ্কার করেন। এটিকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। যদি বলা হয় যে কোষ কে আবিষ্কার করেন তাহলেও হবে বিজ্ঞানী রবার্ট হুক, আর যদি বলা হয় প্রথম কোষ প্রাচীরকে আবিষ্কার করেন তাহলেও রবার্ট হুকই হবে। পরবর্তী কী রয়েছে? কোষ পর্দা। এটি লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে। তাহলে প্রথম কি রয়েছিল? কোষ প্রাচীর। এটি কি দ্বারা নির্মিত? এটি সেলুলোজ দ্বারা নির্মিত, এটা মনে রাখতে হবে। কিন্তু তারপর রয়েছে কি? কোষ পর্দা। এটি কি লিপিড ও প্রোটিন দিয়ে নির্মিত প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে। এটি লিপিড ও প্রোটিন দ্বারা নির্মিত প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে। এটির দুটি ফসফোলিপিড দ্বারা নির্মিত। এটি হবে, একটি হবে না, এটি দুটি ফসফোলিপিড দ্বারা নির্মিত, তাই একে লিপিড দ্বিস্তর বলে। কোষের ভিতরে যে সকল অঙ্গাণুগুলো রয়েছে সেগুলি রক্ষা করে। বিজ্ঞানী সোয়ান 1838 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোষ পর্দা আবিষ্কার করেন। তাহলে কোষ পর্দার আবিষ্কারককে বিজ্ঞানী সোয়ান কত সালে আবিষ্কার করেন? 1838 সালে। সিনোসাইটোসিস ও ফেগোসাইটোসিস পদ্ধতিতে কোষকে তরল ও কঠিন খাদ্য গ্রহণে সাহায্য করে। তো এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে কোষকে খাদ্য গ্রহণে সাহায্য করে। বিজ্ঞানী নেগালি এবং ক্রেমার সেল মেমব্রেন কথাটি প্রবর্তন করেন। এই যে কোষ, এই কোষ থেকেই কিন্তু সেল মেমব্রেন কথাটি এসেছে। তো এটি কারা প্রবর্তন করেন? বিজ্ঞানী নেগালি ও ক্রেমার, এনারা দুজন। কোষ পর্দা 4 প্রকারের হয়। এটি কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে, অর্থাৎ কোষকে নির্দিষ্ট একটা শেপের মধ্যে রাখে। তারপর রয়েছে দেখো সাইটোপ্লাজম। কোষ পর্দা ও নিউক্লিয়াসের মাঝখানে সজীব দানাদার সান্দ্র প্রোটোপ্লাজমের অংশ। অর্থাৎ কোষ পর্দা, এটা যদি কোষ পর্দা হয়, কোষের পর্দাটা, আর মাঝে যদি নিউক্লিয়াস থাকে, তো এর মাঝখানে যে অংশটা রয়েছে তরল দানাদার, মানে আসল ব্যাপার এর মধ্যে সব কিছু রয়েছে, তো তাই দানাদার বলা হচ্ছে। আসল ব্যাপার এক জাতীয় তরল জাতীয় জিনিস এই সাইটোপ্লাজমটা। এই যে মাঝে যেটা রয়েছে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। এটি কোষের গঠন বজায় রাখতে সাহায্য করে, বিভিন্ন অঙ্গাণুর কাজে সমন্বয় সাধন করে। এই যে কোষের ভিতরে যে সকল অঙ্গাণুগুলো রয়েছে তাদের মধ্যে কাজের সমন্বয় সাধন করে, প্রোটোজোয়ার গমনে সাহায্য করে। তারপর রয়েছে নিউক্লিয়াস। বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াসের আবিষ্কারককে বিজ্ঞানী রবার্ট ব্রাউন। কিন্তু যদি এখানে রবার্ট ব্রাউন অপশন না থাকে তাহলে কিন্তু লিওয়েন হক হবে। এটি প্রোটোপ্লাজমের কেন্দ্রে থাকে, অর্থাৎ এটি ওই যে সেলের মাঝে থাকে, প্রোটোপ্লাজম চারিদিক ঘিরে তার মাঝে থাকে। একে কোষের মস্তিষ্ক বলা হয়। আসল ব্যাপার এখান থেকে সব ধরনের কাজ এখান থেকে কন্ট্রোল হয় কোষের মধ্যে, তাই একে কোষের মস্তিষ্ক বলা হয়। উদ্ভিদের, শিবনলে ও স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকায়
তে নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। উদ্ভিদের শিবনলে ও স্তন্যপায়ীদের লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে ও প্রাণী কোষকে সিনসিটিয়াম বলে। পরবর্তী, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস 4 ধরনের অংশ থাকে, অর্থাৎ 4টি অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। প্রথম হচ্ছে নিউক্লিয় পর্দা, দ্বিতীয় নিউক্লিয় প্লাজমা, তৃতীয় হচ্ছে ক্রোমাটিন বা নিউক্লিয় জালক, আর চতুর্থ নিউক্লিওলাস। তো নিউক্লিয় পর্দা কি? এই দুটি পর্দা নিয়ে এটি গঠিত, একটি বহিঃপর্দা ও একটা অন্তঃপর্দা। নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা। ক্রোমাটিন ও নিউক্লিওলাস এতে ভাসমান অবস্থায় থাকে। তাহলে ক্রোমাটিন ও নিউক্লিওলাস কিন্তু এই নিউক্লিয় প্লাজমের মধ্যেই থাকে। নিউক্লিয় নেমিন নামক একটা সূক্ষ্মতন্তু জালক থাকে, যা নিউক্লিয়াসের গঠন বজায় রাখতে সাহায্য করে। ক্রোমাটিন বা নিউক্লিয় জালক ডিএনএ ও হিস্টোন প্রোটিন সমন্বয় করে। নিউক্লিওলাস কি? গাঢ় রঙের রঞ্জিত অংশ হয় আরএনএ সংশ্লেষ করে। তো আরএনএকে সংশ্লেষ করে তখন কিন্তু নিউক্লিওলাস হবে। জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হলো ক্রোমাটিন। কোষ বিভাজনে সাহায্য করে। এগুলো মনে রাখতে হবে কিন্তু। নিউক্লিওলাস হলো রাইবোজোমের উৎপাদন কেন্দ্র, অর্থাৎ এখান থেকে রাইবোজোম উৎপাদন হয়। তারপর রয়েছে দেখো মাইটোকন্ড্রিয়া। কোষের শোষণে সাহায্য করে ও কোষের বাহ্যিক শক্তি মুক্ত করে, অর্থাৎ কোষের শোষণে সাহায্য করে। এটি কোষের আশেপাশে থাকে, অর্থাৎ কোষের আশেপাশে বলতে এই যে এখানে মাঝে নিউক্লিয়াস রয়েছে, তো এটি এরকম জায়গার মধ্যে থাকে। এটা এরকম জায়গায় থাকে, এটি মাইটোকন্ড্রিয়া। এটি আবিষ্কার করেন কলিকার যদি অপশন না থাকে তাহলে অল্টমেন্ট হবে, এবং এর নামকরণ করেন বেন্ডা। এর প্রকৃত দানাদার বা ডিম্বাকার হয়, এটা দানাদার হবে কিন্তু দানাদার। এর আকৃতি কিন্তু দানাদার ও ডিম্বাকার হয়। মাইটোকন্ড্রিয়া গঠনের দুটি একক ও আবরণী থাকে। এদের যথাক্রমে বহিঃপর্দা ও অন্তঃপর্দা বলে। এদের মাঝখানে তরলপূর্ণ অংশটিকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বলে। অর্থাৎ এই যে মাইটোকন্ড্রিয়া এর মাঝে যে তরল ফাঁকা স্থানটি, সেটি পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বলে। অন্তঃপর্দার ভেতরে কতকগুলি আঙুলের মতো প্রবর্ধক দেখা যায়, এদের ক্রিস্টি বলে। অর্থাৎ এই যে মাইটোকন্ড্রিয়া, ওর ভেতরেই এই ক্রিস্টি রয়েছে। এগুলির উপর আবার টেনিস রেকর্ডের মতো দানা দেখা যায়, দানাও রয়েছে। ক্রেবস চক্র দশাটি মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে ঘটে, অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ক্রিস্টি রয়েছে ওর মধ্যে ক্রেবস চক্র দশাটি ঘটে এবং শক্তিপূর্ণ যৌগ এটিপি উৎপন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তাহলে কোষের শক্তিঘর কাকে বলা হয়? এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমে ক্যালসিয়াম সঞ্চয় করে এবং কোষীয় কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে কোষের মধ্যে ক্যালসিয়ামকে সঞ্চয় করে, সাইটোপ্লাজমে কে সঞ্চয় করে? তো না, মাইটোকন্ড্রিয়া। তারপর রয়েছে প্লাস্টিড। এটা সাধারণত উদ্ভিদ কোষে দেখা যায়, এটা কিন্তু প্রাণী কোষে দেখা যায় না, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় প্লাস্টিড। খাদ্য সংশ্লিষ্ট খাদ্য সঞ্চয় ও বর্ণ সৃষ্টিতে সাহায্য করে। এটি 3 প্রকারের হয়। এই যে প্লাস্টিড 3 প্রকারের হয়। একটা ক্লোরোপ্লাস্ট, এটা ক্রোমোপ্লাস্টিড, আর এটা লিউকোপ্লাস্টিড। এই 3 ধরনের হয়। ক্লোরোপ্লাস্টিড, এতে সাধারণত ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি রঞ্জক থাকে। এই দুটি ক্লোরোপ্লাস্টে থাকে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এতে ক্যারোটিনয়েডের রঞ্জক থাকে, যেমন ক্যারোটিন আর জান্থেফিল, এই দুটি রঞ্জক থাকে। তারপর রয়েছে কি? ক্রোমোপ্লাস্টিড। এই প্লাস্টিডগুলিতে লাল, কমলা ও হলুদ রঙের ক্যারোটিনয়েড রঞ্জক থাকে। রঙিন ফুল ও টমেটো, গাজর ইত্যাদিতে ক্রোমোপ্লাস্ট থাকে। অর্থাৎ এইগুলো যে কালারফুল হয় তার কারণ এই ক্রোমোপ্লাস্টে।
তার কারণ কিন্তু এই ক্রোমোপ্লাস্টের কারণে এগুলো কালারফুল হয়ে থাকে। এই যে কালারগুলো এই সব ক্রোমোপ্লাস্টের কারণ। লিউকোপ্লাস্টিড, এগুলি রঞ্জকবিহীন হয়, বর্ণবিহীন প্লাস্টিড। এর মধ্যে কোনো রঞ্জক থাকে না এবং এর কোনো আকারও হয় না। এগুলি মূলত উদ্ভিদের মূলে থাকে, স্টার্চ, লিপিড, প্রোটিন ইত্যাদি সঞ্চয় করে। তাহলে প্রোটিন, স্টার্চ, লিপিড কে সঞ্চয়, এই যে লিউকোপ্লাস্টিড। তারপর ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সালোক সংশ্লেষ ও আলোক বিক্রিয়া ঘটে। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু এই সালোক সংশ্লেষ ও আলোক বিক্রিয়া এগুলি ঘটে। ও স্ট্রোমাতে আলোক নিক্ষেপ প্রক্রিয়া ঘটে। আজ এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।